হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। প্রথমে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কেননা আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু 1000+ মেম্বারের একটা পরিবার গঠন করতে সক্ষম হয়েছি। এর ফুললি ক্রেডিট আপনাদের সবার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আগামীতেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং বিশাল একটা পরিবার গঠনে সাহায্য করবেন। তো লিসেনার্সগণ, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর 3টি ভয়ঙ্কর ঘটনা। আপনার প্রথমেই আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু রাসেল রাজ ভাইয়ের শ্মশানের জিন নামক একটি ভয়ঙ্কর ঘটনা শুনতে পাবেন। আশা করি এই ঘটনাটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আমাদের আরেকজন বন্ধু সুজন হাসানের গোয়েন্দা ভূত নামক একটি রহস্যময় ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো এরপর থাকছে আমাদের আরেকজন বন্ধু, সে প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ঘটনা লিখে পাঠিয়েছে। তো আমাদের সেই বন্ধুর নাম হচ্ছে নয়ন হাসান। তো এরপর শুনতে পাবেন নয়ন ভাইয়ের বেশ রহস্যময় একটা ঘটনা। ঘটনাটির নাম দিয়েছেন সে কে ছিল। আশা করি এই ঘটনাটি আপনাদের হৃদয়কে নাড়া দিয়ে যাবে। বেশ অন্যরকম ডার্ক একটা স্টোরি। তো সব মিলে আশা করা যায় আজকের এপিসোডটা একদম ভয়ের এক অন্য লেভেলে আপনাদেরকে নিয়ে যাবে। তো প্রিয় লিসেনার্স, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে রাখলেই আমাদের সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান বা ঘটনা লিখতে আগ্রহী, তাদের কাছে কিন্তু 2টি ওয়ে আছে। প্রথমত, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। এখানে আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের শ্মশানের জিন নামক সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের মাঝে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভূত আড্ডার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়াতে অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, আর আমার বাসা সাতক্ষীরা জেলায়। এর আগে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, সেটা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, তাই আবারও একটা ঘটনা লিখে দিলাম, পড়ে শোনালে খুশি হব। ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনা যেন জীবন ফিরে পায়, তাই আবারও লিখতে বসে গেলাম। আমি যেহেতু আগে কখনো কোথাও ঘটনা লিখিনি, সেই কারণে আমার লেখায় ভুল ভ্রান্তি হতেই পারে, ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। ইমরান ভাই, আপনি আপনার মতো করে গুছিয়ে শোনাবেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, তার আগে বলে নেই, আমি আজ যে ঘটনাটি লিখছি এটা আমার নিজের সাথে ঘটেছিল। ছোট্ট একটা ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন। তো ঘটনাটা ছিল ঠিক এমন। আমি রোজার সময় কাপড়ের দোকানে কাজ করতাম, তারপরে আবার সামনে রোজার ঈদ।
আর একটা সমস্যা হলো, আমাদের বাসা থেকে 25 টাকা গাড়ি ভাড়া লাগতো যে দোকানে আমি কাজ করতাম ওখানে যেতে। তাই আমি সাইকেল নিয়ে যেতাম সেখানে। বাসায় আসতে অনেক রাত হয়ে যায়, তাই রাস্তায় গাড়ি পাওয়া যায় না সব সময়। আর আপনারা তো সবাই ভালো করেই জানেন যে রোজার ঈদের আগে রমজান মাসে কি পরিমাণ ভিড় হয় কাপড়ের দোকানগুলোতে। তার জন্য রোজার মাসে একটু বেশি রাত করে দোকানে কাজ করতে হতো। আর তাছাড়া আমাদের এলাকা থেকে আর কেউ আসতো না, তাই একা একাই বাসায় যেতে হতো। প্রতিদিনের মতো রোজার ঈদের 5 দিন আগেও রাত 12:30 দিকে দোকান থেকে আমি বাসায় যাব, তাই কিছু সময়ের ভেতরে আমি দোকান থেকে রাস্তায় চলে যাই। তখন আমি ভাবি যে সোজা মেন রোড দিয়ে যাব নাকি ভেতরের রাস্তা দিয়ে যাব। এর কারণ মেন রোড দিয়ে গেলে আমার দেরি হবে, আর আমি যদি ভেতরের রাস্তা দিয়ে যাই তাহলে একটু তাড়াতাড়ি যেতে পারবো। আর তখনই আমি তাড়াতাড়ি ভেতরের রোড দিয়ে যেতে শুরু করি। কিন্তু আমি এটাও জানি ওই রোডটা অনেক নিরিবিলি। একা একা যাব না কি করব ভাবছি। তারপরে আবার ভাবলাম, আরে কি হবে, কিছুই হবে না, আগেও তো গিয়েছি ওই রাস্তা দিয়ে। তারপরে সাইকেলের ওপর উঠে চালাতে শুরু করলাম। এরপর যখনই লোকালয় ছেড়ে নির্জন রাস্তায় একা একা আমি আমার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। একটা মানুষ তো দূরের কথা, পাখির ডাকও কানে আসে না। এটা আমি কোথায় চলে আসলাম? আমার চেনা রাস্তাটা আজ একেবারেই অচেনা লাগছে আমার কাছে। যত দূর চোখ যাচ্ছে অন্ধকার আর অন্ধকার, আর কিছুই দেখতে পাচ্ছি না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার ফোনের লাইট অফ হয়ে গিয়েছে, নিজে নিজেই অফ হয়ে গেছে। আমি মনে মনে বলছি, কিন্তু এটা কি করে হতে পারে? আমার ফোনে এখনো তো 85% চার্জ। আমি তখন সাইকেলটা কোথাও রাখতে সাহস পাচ্ছিলাম না, কারণ ওই রাস্তায় আমি ছাড়া এত রাতে আর কেউই নেই। তাই আমি বারবার চেষ্টা করেই যাচ্ছি ফোনের লাইটটা ঠিক করার জন্য, কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছিলাম। তারপর কিছু দূর যেতেই সামনে পড়ল হিন্দুদের শ্মশান। শ্মশানের পাশে যেতেই আমার বুকের ভেতরটা কেমন ধুক করে উঠল, কারণ সেখানে আমি ওই রাতে 4 জন মাঝবয়সী মহিলাকে দেখেছিলাম। শ্মশানের ভেতরে তারা নিজেদের মধ্যে কি নিয়ে যেন ঝামেলা করছিল। তাদের কথা তেমন একটা বুঝতে পারিনি, কিন্তু এতটুকু বুঝেছিলাম যে তারা তাদের মধ্যে ঝগড়া করছিল। তারা অনেক চিল্লাচিল্লি করছিল, কিন্তু আমি তাদের মধ্যে কারো মুখ দেখতে পাইনি। তারপরে আমি ওই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি সাইকেল চালাতে লাগলাম। তারপরে কোনো সমস্যা ছাড়াই আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি আরো অবাক হয়ে গেলাম। এ কি, আমার ফোনের লাইট তো এখন ঠিক হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম যে আমার কোনো সমস্যা হয়নি। এই ঘটনার পরে দ্বিতীয় দিনও দোকানে গেলাম প্রতিদিনের মতো। সেদিন কাজ করতে করতে আজও অনেক রাত হয়ে গিয়েছে। তাছাড়া সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই দোকান থেকে একটা পলি ব্যাগ নিয়ে ফোনটা ভালো করে জড়িয়ে নিলাম যাতে বৃষ্টির পানি না লাগে ফোনে। তারপরে ভাবতে লাগলাম যে আজ বৃষ্টি হচ্ছে, কোন দিক দিয়ে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাসায় না গেলে আব্বু আম্মুর টেনশন বেড়েই যাবে। তাই আজও নির্জন ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপরে কিছু দূর যেতেই হঠাৎ কালকের মতো আজও ফোনের লাইটটা অফ হয়ে গেল। আমি আজ কিছুটা ভয় পেয়ে গেলাম, এটা মনে করে যে আজও কি তাহলে তারা আমার সামনে পড়বে। আর মনে মনে ভাবছি আজ আবার কি দেখতে হবে তা আল্লাহই ভালো জানে। আর বৃষ্টির রাতে এই রাস্তাটা যে কি নির্জন লাগছিল, আর অনেক ভয়ঙ্কর লাগছিল রাস্তাটা। আমি ভয়ে ভয়ে পথ চলতে লাগলাম, আর আমি অনুভব করছি আমার আশেপাশে কেউ আছে। আমার কানের পাশে এসে ফিসফিস করে কি একটা বলছে, কিন্তু আমি তাদের ভাষা বুঝতে পারছি না।
তারপরে সেই ভয়ঙ্কর শ্মশান ওখানে যেতেই আমার বুকের ভেতরটা আবারও দ্বিতীয়বারের মতো ছেদ করে উঠল। আমি বারবার চেষ্টা করছি ওইদিকে না তাকিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মনে অনেক কৌতূহল হলো যে একটু দেখি না কি হয়। কাল যখন কিছু হয়নি, আজও হয়তো হবে না। তারপরে আমি যেটা দেখি ওটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি ভয়ঙ্কর 4জন অবয়ব বৃষ্টির মধ্যে শ্মশানের ভেতর নাচ করছে। কিন্তু এটা কি? তারা দেখছি লাল শাড়ি পরা। এটা আমি কি দেখছি? আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তাড়াতাড়ি সাইকেলের প্যাডেলে পা দিয়ে চালাতে যাব, ঠিক তখনই দেখি সাইকেলের চেনটা পড়ে গিয়েছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। এতদিন তো শুধু সবার মুখেই শুনেছি, আর এখন তো আমার সামনে। হ্যাঁ, আমি তাদের দেখেছি নিজের চোখে। কি ভয়ঙ্কর তাদের মুখ দেখতে। মুখ থেকে মনে হচ্ছে মাংস যেন খুলে খুলে পড়ছে। এর থেকে ভয়াবহ অভিজ্ঞতা কিছু হতে পারে এটা আমার জানা নেই। তারপর আমি সূরা মনে করার চেষ্টা করি, কিন্তু এ কি, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হঠাৎ করে দেখি একটা লাইটের আলো আসছে। হ্যাঁ, ওটা তো আমার দিকেই আসছে। তখন অনেকটা সাহস পেরে পেলাম মনে। কিছু সময়ের মধ্যে আলোটা আমার কাছে চলে আসলো। দেখি একটা মোটরসাইকেল, আর তার উপরে 2জন মানুষ বসে আছে। আর যে আলোটি দেখেছিলাম ওটা ছিল ওই মোটরসাইকেলের আলো। আমি তাদের দাঁড়াতে বলি, তারা মোটরসাইকেলটা রেখে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, কি সমস্যা? আর এত রাতে এখানে কি তোমার? হ্যাঁ, আর বাসা কোথায় তোমার? তখন আমি তাদের সাথে আমার সাথে যা যা ঘটেছে সবকিছু বলি, কি দেখেছি আর একটু আগে কি হয়েছিল। তারপর তারা বলল, এই এত রাতে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ? তোমার তো অনেক সাহস। আমি তখন বলি, কেন কাকু, কি সমস্যা এই রাস্তা? তখন তারা বলে, আরে তুমি জানো না, এখানে শ্মশান। এখানে রাতে কেউ একা একা আসলে তাকে মেরে ফেলে ওরা, আর ভয় দেখায়। ওই লোকের মুখে এই কথাগুলো শুনে তো আমি অবাক হয়ে গিয়েছি। এটা এত ভয়ঙ্কর জায়গা, এটা আমি আগে জানতাম না। তারা আরো বলল, এই ছেলে আর কখনো একা একা এই রাস্তা দিয়ে আসবে না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন তারা আরো বলল, এবার কি একা একা যেতে পারবে না বাসায় দিয়ে আসবো? বাসায় যে একটু ঝাড়ফুঁক করে নিও। বাপরে, আর একটু হলেই কি যে হতো তোমার। আমি তখন বললাম, আচ্ছা সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। এবার তারা বাইক স্টার্ট দিয়ে চলে গেল, আর আমি সূরা পড়তে পড়তে আসছিলাম। হঠাৎ দেখি কোথায় থেকে যেন একটা বড় পাখি এসে আমার মাথার 3-4 হাত উপরে এসে আমাকে ঠোকর দিতে চাচ্ছে, কিন্তু কিছু একটা যেন তাকে বাধা দিচ্ছে, আমাকে ঠোকাতে পারছে না। তারপরে আমি রাস্তায় আজান দিতে শুরু করি। কিছু সময় পরে দেখি সবকিছুই নিশ্চুপ, কোথাও কিছুই নেই। তারপরে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। এসে দেখি আম্মু আব্বু তারা আমার জন্য বসে আছে, এখনো ঘুমায়নি তারা। বাসায় আসার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে, এত দেরি হলো কেন? কোথায় ছিলে এতক্ষণ? আমি তারপরে তাদের সব কিছু প্রথম থেকে সব খুলে বললাম। তারপরে আম্মু আব্বু আমাদের মসজিদের ইমামের কাছে নিয়ে গেল। তারপর সে ঝাড়ফুঁক করে দিল। পরে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এই রাস্তা দিয়ে আর কখনো আমি যাইনি। আমি একটু দেরি হলেও তারপরেও আমি মেন রোড দিয়ে আসতাম। তার কিছুদিন পরে আমি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, ওরা কারা ছিল? এত রাতে যে মহিলাদের দেখতাম ওখানে, বলতে পারবেন? ইমাম সাহেব বললেন, সেদিন রাতে তুমি তোমার আম্মার সাথে বাসায় যাওয়ার পরে তোমার আব্বু আমাকে দেখতে বলেছিল। কি চাচ্ছিল তোমার থেকে ওরা? তখন আমি তোমার আব্বুকে বলি, আচ্ছা ঠিক আছে, আমি জানার চেষ্টা করছি। আর হ্যাঁ, একটা কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে কিছু ভালো জিন আছে, এটা ইমাম সাহেব আমার সাথে বলেছিল।
আর জিনদের দিয়ে নাকি তিনি কবিরাজি করেন। এবার ঘটনায় ফেরা যাক। তখন ইমাম সাহেব আমাকে বলল, আমি ইমাম সাহেবের মতো করে বলছি, বাবা, তুমি 2 দিন ওদের হাত থেকে বেঁচে গিয়েছো। ওরা তোমাকে প্রথম দিন ক্ষতি করার কথা ভেবেছিল, কিন্তু ওরা তোমাকে দেখে তাদের পছন্দ হয়ে যায়। ঠিক এই কারণেই সেই দিন কিছু করেনি। কিন্তু তুমি দেখেছিলে না, ওরা নিজেদের ভেতরে ঝামেলা করছিল। আসলে যে 4জন ছিল ওরা মানুষ না, ওরা 4জন জিন ছিল, বুঝলে বাবা? আর ওই 4জন জিন হলো 4 বোন। আর ওদের ভেতর থেকে 3জন তোমাকে পছন্দ করে, আর একটা ছিল ওর ইচ্ছা ছিল তোমাকে মেরে ফেলার, কিন্তু ওদের 3জনের জন্য পারছিল না। যেহেতু সে একা, তাই তারা নিজেদের মধ্যে ঝামেলা করছিল। আমি ইমাম সাহেবের মুখে এই কথাগুলো শুনে পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। তারপরে ইমাম সাহেব আবারও বলতে শুরু করলেন, আরে বাবা, এতটুকুতে অবাক হলে হবে? বৃষ্টির দিন রাতের কথা শুনবে না? আমি বলছিলাম, জি হুজুর, বলেন। ইমাম সাহেব তখন বললেন, আসলে ওই দিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ওদের হাতে বড় একটা চান্স ছিল তোমাকে নিয়ে ওদের দেশে যাওয়ার। আর হ্যাঁ, ওরা কিন্তু একটাও ভালো জিন ছিল না, শুধু তোমাকে ওরা পছন্দ করার কারণে ওরা তোমাকে প্রথম দিন ছেড়ে দিয়েছিল। কিন্তু ওদের একটা বোন অনেক বেশি রেগেছিল তোমার উপর, তোমাকে প্রথম দিন কিছু না করার কারণে। তারপরে ওরা সবকিছু ঠিক করে রেখেছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে ওই মোটরসাইকেলটার আলো চলে আসায় ওরা ওদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। আর হ্যাঁ, তোমার মাথার উপর যেই বড় পাখিটা ছিল তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল, ওটা কিন্তু কোনো পাখি ছিল না। আমি তখন ইমাম সাহেবকে থামিয়ে দিয়ে বললাম, তাহলে ওটা কি ছিল? তখন ইমাম সাহেব বলল, আগে বলেছিলাম না, ওই জিনরা 4 বোন, ওদের ভেতরে একজন তোমাকে মারতে চায়। সে একটা পাখির রূপ নিয়ে আসে তোমাকে মারতে, আর তুমি ওই দিন আজান দেওয়ার ফলে ও চলে গিয়েছিল। আমি তখন বললাম, ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ইমাম সাহেব তখন বলল, জি হ্যাঁ, আর ওই জিন আবারও আক্রমণ করতে পারে, তাই তোমাকে একটা তাবিজ দিচ্ছি। আর তাবিজটা তুমি সব সময় তোমার কাছে রাখবে, ঠিক আছে? এখন বাসায় চলে যাও। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। আর আপনারা বিশ্বাস করেন, আমার গলায় এখনো সেই তাবিজ আছে। ইমরান ভাই, আপনি চাইলে আমি দেখাতে পারি। তো এই ছিল আজকের ঘটনা। আমি জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভাইয়া, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। সেই প্রথম থেকে সাথে ছিলাম, এখনো আছি, আর ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও পাশে পাবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, বাসা সাতক্ষীরা জেলা। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর সব সময় ভূত আড্ডার সাথে থাকবেন। এই ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ইউনিক ছিল। মানে এতটা সাহস নিয়ে এত রাতে একা একা শ্মশানের পাশ দিয়ে আসতে পারাটা আসলে ভাবাই যায় না। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আর আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের আপনার এই ঘটনাটি বেশ ভালো লেগেছে। আর রাসেল রাজ ভাই, আপনার কাছে রিকোয়েস্ট ভাই, এরপর যখন আমাদেরকে ঘটনা পাঠাবেন, অবশ্যই কিন্তু ঘটনাটা আরেকবার রিভাইজ করে তারপর পাঠাবেন। কেননা ঘটনার মাঝে বেশ কিছু ভুল ছিল, যার জন্য পড়তে খুব কষ্ট হচ্ছিল ভাই। আর রিকোয়েস্ট ভাই, এরপর যখন ঘটনা দেবেন এইটা একটু খেয়াল করবেন প্লিজ। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাসেল রাজ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। তাহলে চলুন শুনে আসি সুজন হাসানের গোয়েন্দা ভূত।
আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সহ ভূতাড্ডার সকলেই অনেক বেশি ভালো আছেন। আমি সুজন হাসান। আমি আজকে আপনাদেরকে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তাহলে ইমরান ভাই এই ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। ঘটনার নাম দিচ্ছি নিশিরাতের অতিথি। আশা করি আপনাদের ঘটনাটা বেশ পছন্দ হবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় প্রবেশ করছি। আলতাখালী গ্রামের একমাত্র হাই স্কুলের একমাত্র অঙ্কের শিক্ষক জনাব আলী। স্কুলের একমাত্র আবাসিক শিক্ষকও তিনি। বয়স 40 হয়ে গেলেও এখনো বিয়ে করেননি। স্কুলের পাশে ছোট্ট টিনের চালাঘরে একটা একাকী বসবাস তার। জনাব আলী যুক্তিবোধ সম্পন্ন মানুষ। ভূত প্রেত জাতীয় অতিপ্রাকৃত বিষয়ে তার কোনো রূপ বিশ্বাস নেই। তাই স্কুলের এই বিশাল নির্জনতায় তার রাত বিরতে একা থাকতে মোটেও সমস্যা হয় না। এক সন্ধ্যায় তিনি হ্যারিকেনের টিমটিমে আলোয় বিছানায় শুয়ে শুয়ে কি যেন একটা উপন্যাস পড়ছিলেন। হঠাৎ শুনতে পেলেন কেউ যেন আওয়াজ করে দূরে কোথাও কান্না করছে। জনাব আলী জানালা দিয়ে বাহিরে তাকালেন। কৃষ্ণপক্ষের আধার তখন ভালোই ঘনিয়েছে। মনে হচ্ছে জানালায় কেউ ঘন কালো পর্দা ঝুলিয়ে দিয়েছে। তিনি বই পড়ায় মনোযোগ দিতেই যাবেন, এমন সময় আবারও সেই কান্নার আওয়াজ। জনাব আলী উঠে বসলেন। এমন দুঃখের সুরে কান্না এই রাতে এখানে কে কাঁদতে এলো? হ্যারিকেনটা হাতে নিয়ে বাহিরের দাওয়ায় এসে দাঁড়ালেন তিনি। দাওয়ার সামনে থেকে স্কুলের মাঠে শুরু হয়েছে। মাঠ পেরিয়ে ওপাশে স্কুলের দোতলা বিল্ডিং। হ্যারিকেনটা উঁচু করে দেখার চেষ্টা করলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখার জো নেই। আলোটা উঁচু করে ধরেই তিনি দাওয়া থেকে মাঠে নামলেন। কোন দিক থেকে কান্নার আওয়াজটা এসেছে ঠিক ঠাহর করতে পারছেন না। এমন সময় আবার সেই কান্নার আওয়াজ। তিনি বুঝতে পারলেন আওয়াজটা আসছে স্কুলের বিল্ডিং এর ওদিক থেকে। ধীর পায়ে তিনি সেদিকে হাঁটা শুরু করলেন। রাত নেমেছে একটু আগে, অথচ মনে হচ্ছে কত না জানি গভীর রাত। চারিদিকে থম থম ধরা এক নিস্তব্ধতা। তার মাঝে কোথাও এক রাতের পাখি ডেকে উঠল কুপ কুপ শব্দ করে। বিল্ডিং এর কাছে এসে এদিক ওদিক আলো বাড়িয়ে দেখলেন তিনি, কিন্তু কেউ কোথাও নেই। তখন আবার সেই কান্নার শব্দ শোনা গেল। এবার জনাব আলী বুঝলেন কান্নাটা আসছে স্কুলের পিছন থেকে। ওখানে ছোটখাটো একটা দিঘি আছে। দিঘির চারপাশটা জুড়ে নানা গাছগাছালির ভিড়ে ছোটখাটো একটা জঙ্গল তৈরি হয়েছে। বিল্ডিং এর পাশ কাটিয়ে তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন। এবার আলো উঁচু করতেই তিনি দিঘির পাড়ে একটা আবছায়া মূর্তি দেখতে পেলেন। আরেকটু এগিয়ে যেতেই ছায়া মূর্তিটা স্পষ্ট হলো। দিঘির দিকে মুখ করে এক নারী দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা। মেয়েটির বয়স যে খুব বেশি না তা পেছন থেকে দেখেও বোঝা যায়। আলোর আভাস পেয়ে মেয়েটি তার ঘোমটা আরো লম্বা করে টেনে দিল। তার মুখ থেকে তখনও ফোঁপানোর আওয়াজ আসছে। জনাব আলী জিজ্ঞেস করলেন, এই যে, কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটি কোনো জবাব দিল না, কেবল কান্নার ধমক একটু বাড়ালো তার। জনাব আলী আবারও একই কথা জিজ্ঞেস করলো। এবার মেয়েটি জবাব দিল। মেয়েটি বলল, আমার নাম বিন্দু। তখন জনাব আলী জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কি করছো? তখন মেয়েটি বলে, আমার স্বামী মারা গেছে কয়দিন আগে, তাই শ্বশুর বাড়ির লোকজন আমারে বাইর কইরা দিছে ঘর থেকে। মেয়েটি আবার হু হু করে কেঁদে উঠল। এসব শুনে জনাব আলী দুঃখ পান। বলেন, তা তোমার বাবার বাড়ি কোথায়? সেখানে যাও নাই কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে তখন বলে, বাপের বাড়ি অন্য গ্রামে, অনেক দূরে, এত রাইতে যাওয়া যাবে না। জনাব আলী একটু ভাবেন, তারপর বলেন, তাহলে কি আর করা, আজ রাতে আমার বাড়িতেই থেকো।
যদিও আমি একা থাকি, তারপরেও তোমার ভয়ের কোনো কারণ নেই। নিজেকে আমি সৎ চরিত্রবান বলেই জানি। আগামীকাল ভোরে তোমাকে তোমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসবো না হয়। 15 বছর পরের কথা। জনবালের বয়স এখন 60। রিটায়ারমেন্টের পর আজ তার বিদায় সংবর্ধনা হয়েছে স্কুলে। ছাত্র শিক্ষক মিলে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। মঞ্চে উঠে তার সহকর্মীরা বক্তৃতা দিতে গিয়ে অনেকেই কেঁদে বুক ভাসিয়েছে। ছাত্রছাত্রীরাও চোখের পানি ফেলেছে। তাদের এত প্রিয় অঙ্কের শিক্ষক আজ বিদায় নিচ্ছেন। এখন সন্ধ্যা ঘনিয়েছে। তিনি স্কুলের পাশে তার ঘরে বসে নানা কথা চিন্তা করছেন। জীবনটা তো একা একাই পার করে দিলেন। আগামীকাল এই স্কুল, এই ঘর, তার নিজের গ্রাম, এসব ছেড়ে যেতে হবে। সেখানে গিয়ে বলতে গেলে নতুন করে জীবন শুরু করতে হবে। এই বুড়ো বয়সে তা কি তিনি করতে পারবেন? নিজের দীর্ঘ কর্মজীবনের কথাও মনে পড়ে যাচ্ছে। কত যে স্মৃতি তার এই স্কুলকে ঘিরে। হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। কেউ এসে দাঁড়িয়েছে বাহিরের ঘরের দাওয়ায়। জানালা দিয়ে তিনি বাহিরে তাকালেন। আজও কৃষ্ণপক্ষের রাত। জানালার বাইরে নিকষ কালো আধার। তিনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলেন, কে? কে? বাহিরে থেকে পুরুষ কণ্ঠের জবাব এলো, স্যার, আমাকে আপনি চিনবেন না, তবে আপনার সাথে খুব জরুরি কিছু কথা ছিল। একটু যদি দরজাটা খোলেন। জনাব আলী দরজা খুলে হ্যারিকেনের আলোয় এক অপরিচিত মুখ দেখলেন। ভদ্রলোক কালো স্যুট পরে আছে, মুখে মৃদু হাসি। তিনি তাকে ভেতরে আসতে বললেন। ভদ্রলোক ভেতরে ঢুকেই টেবিলের পাশে রাখা একটা চেয়ারে বসে পড়লেন। জনাব আলী বসলেন তার পাশের চেয়ারে। হাসি মুখে বললেন, আপনি কে? চিনতে পারিনি। দয়া করে যদি আপনার পরিচয়টা বলতেন। তার মনে মৃদু সন্দেহ হচ্ছে এ নিশ্চয়ই তার কোনো প্রাক্তন ছাত্র। কিন্তু ভদ্রলোক তাকে হতাশ করে বললেন, স্যার, আমি আপনার পরিচিত কেউ নই। বলতে পারেন আমি একজন শখের গোয়েন্দা। আপনি আগামীকাল এই গ্রাম ছেড়ে চলে যাবেন। তার আগে ভাবলাম আপনার সাথে কিছু কথাবার্তা বলি। জনাব আলী ভ্রু কুঁচকিয়ে গেল। বললেন, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ভদ্রলোক হাসলেন আর বললেন, স্যার, আমার আসলে কিছু প্রশ্ন ছিল। আপনার কি মনে পড়ে অনেক বছর আগে এক রাতে আপনার এই ঘরে একটা মেয়ে আশ্রয় নিয়েছিল? জনাব আলী চমকে উঠলেন। তিনি কোনো কথা বললেন না, তবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। লোকটি আবারও প্রশ্ন করল, মনে পড়েছে স্যার? মেয়েটির নাম ছিল বিন্দু। সাদা শাড়ি পরেছিল। স্বামী মরার পর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। আপনি তাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন এক রাতের জন্য। মনে পড়ে? জনাব আলী অস্বস্তি ঢাকতে চশমা খুলে পাঞ্জাবির কোটে কাঁচ পরিষ্কার করেন আর বললেন, এতদিন পরে আমাকে এই প্রশ্ন করছেন কেন? লোকটি হাসি মুখে তখন বলল, কারণ স্যার, সেই রাতের পর থেকে মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি কি বলবেন তার কি হয়েছিল? জনাব আলী আবারও চমকে উঠলেন ভীষণ। তার হাত থেকে চশমাটা মাটিতে পড়ে গেল এবং চশমাটা তুলতে গিয়ে তিনি জমে গেলেন। একটা তীব্র ভয়ের স্রোত তার শিরদাঁড়া বেয়ে নিচে নেমে গেল। লোকটি কথা বলছে, তার পা নাচাচ্ছে এক নাগারে। সেই পায়ের দিকে তিনি তাকিয়ে আছেন। হ্যারিকেনের আবছা আলোয় তিনি দেখতে পাচ্ছেন স্যুট পরা থাকলেও লোকটির পায়ে কোনো জুতো নেই এবং সেই পা উল্টো দিকে ঘোরানো, যেন কেউ মুচকে পা দুটোকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। জনাব আলী ভয়কে কিছুটা জয় করে উঠে বসলেন। তিনি চোখে ভুল দেখছেন বলে নিজেকে প্রবোধ দিলেন, কিন্তু তারপর যে ঘটনাটা ঘটলো তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। হঠাৎ লোকটি হেলমেট খোলার মতো নিজের মাথাটা আলতো টানে খুলে ফেললে টেবিলের উপর রেখে দিলেন, যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাথাহীন শরীরটা টেবিলে
হাতের আঙুল দিয়ে বাজনা বাজালো। মাথাটার মুখে হাসি ঝুলে আসে তখনও। হাসি মুখে টেবিলে থেকেই সে বলল, স্যার, কিছু মনে করবেন না, আমার মাথার ওজনটা একটু বেশি, তাই মাঝে মাঝে খুলে রাখতে হয়। জনাব আলী ভয়ে পুরোপুরি জমে গেছেন। মুখ থেকে কোনো কথা বেরোলো না। এটা তিনি কি দেখছেন? ভূত প্রেতে তার মোটেও বিশ্বাস নেই, কিন্তু চোখের সামনে যা ঘটেছে তা তিনি নিজে অস্বীকার করেন কি করে? ধরহীন মুন্ডুটা আবারও কথা বলল, স্যার, এখনো কি মনে পড়ে নাই? ভালো করে ভেবে দেখুন, মেয়েটিকে আপনি ঘরে নিয়ে আসলেন, অল্প বয়সী মেয়ে। সে আপনার রান্নার তোড়জোড় দেখে নিজেই এগিয়ে এলো। আপনাকে বসে থাকতে বলে সে নিজেই রান্নাঘরে গেল রান্না করতে। আপনি অন্ধকারে বসে জানালা দিয়ে তাকে দেখছিলেন। মেয়েটি তরকারি কাটছিল। তার ঘুমটা তখন খসে পড়েছে। হ্যারিকেনের আর জ্বলন্ত চুলার আলোয় আপনি দেখলেন এক অপূর্ব সুন্দর মুখ। মনে পড়েছে স্যার? জনাব আলী জবাব দেবেন কি? তিনি তখন কেমন একটা ঘোরের ভেতর চলে গেছেন। মুন্ডুটা বলেই চলল, মেয়েটির আঁচল খসে পড়েছিল ঝুঁকে তরকারি কাটতে গিয়ে। আপনি তখন মেয়েটির দিক থেকে কিছুটা দৃষ্টি সরাতে পারছিলেন না। আপনি মেয়েটির পায়রার মতো বুকের গড়ন দেখলেন, তার মোমের মতো ত্বকে আলো ঝিলিক দেখলেন। মনে পড়েছে স্যার? আপনি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলেন, ধীর পায়ে দোয়ার ডেঙিয়ে মেয়েটির হাত ধরেছিলেন শক্ত করে। দুর্বল মেয়েটি বাধা দিতে চেয়েও পারেনি। আপনার দীর্ঘদিনের ক্ষুধার্ত দেহে তখন পুরুষের বান ডেকেছে। আপনি মেয়েটিকে ঘরে এনে স্রেফ ঝড় বইয়ে দিলেন। আপনার যুক্তি, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, ন্যায়, নীতি সব উবে গেল। আপনি মেয়েটিকে ধর্ষণ করলেন। আশ্চর্য স্যার, এত বড় ঘটনার কিছুই কি আপনার মনে পড়ছে না? যখন আপনার হুঁশ হলো তখন মেয়েটি নগ্ন, বিছানায় কোকাচ্ছে যন্ত্রণায়। আপনি তখনও তার উপর উপবিষ্ট। আপনার মনে হলো এই ঘটনা জানাজানি হলে গ্রামে সিসিকার পড়ে যাবে। আপনার আদর্শ শিক্ষক জীবনের ইতি ঘটবে, পুলিশি ঝামেলা হবে। এসব ঝামেলা এড়াতে আপনি তাই খুব ঠান্ডা মাথায়, তবে দ্রুত ভেবেচিন্তে একটা কাজ করলেন। মেয়েটির মুখে বালিশ চেপে ধরলেন। স্যার, কিছু কি মনে পড়েছে? আপনি স্কুলের মাঠে গিয়ে ইট সংগ্রহ করে আনলেন। মৃত মেয়েটিকে বস্তায় ভরলেন, ইটগুলোকে এক ব্যাগে ভরলেন, তারপর সব নিয়ে দিঘির পাড়ে গেলেন। সেই রাতে নির্জনতায় আপনি মেয়েটিকে দিঘির তলায় আশ্রয় দিলেন। কেউ আর তাকে খুঁজে পেল না, অবশ্য কেউ খুঁজলও না। শ্বশুর বাড়ির লোকজন তো তাড়িয়ে দিয়ে খালাস। বাপের বাড়ির লোকজন মেয়েটির নিরুদ্দেশের খবর শুনে ভেবেছে আপদ গেছে। মুন্ডুটি একটু চুপ করে, তবে তার হাসি তখনও ঝুলে আসে ঠোঁটে। ধরটি তখনও আঙুল দিয়ে টেবিলে বাজনা বাজাচ্ছে, ঠক ঠক ঠক। মুন্ডুটি আবার কথা বলে, কি হলো স্যার? এখনো আপনার মনে পড়েনি? জনাব আলী তখন উত্তর দেবার জো ছিল না। তিনি ঘোর লাগা পলকহীন চোখে তাকিয়ে আছেন। তার মুখ থেকে লালা ঝরা শুরু হয়েছে, দৃষ্টি ঝাপসা, কানে কেমন শো শো আওয়াজ হচ্ছে। হঠাৎ তিনি দেখতে পেলেন ঘরের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। অন্ধকারেও সেখানে একটি উজ্জ্বল সাদা হাতের উপস্থিতি দেখলেন তিনি। একটা সপ সপ আওয়াজ হলো। ভেজা পায়ে কেউ যেন হাঁটছে এবং একটু পরেই একটা মেয়ে অবয়ব ঘরে ঢুকলো। আরে, এ তো সেই বিন্দু। পুরো শরীর থেকে পানি ঝরছে, সাদা শাড়ির ভেজা আঁচল মাটিতে লুটাচ্ছে। তার পুরো শরীর জুড়ে আলোর দ্যুতি। তার দেহের গঠন আর ভাঁজ আরো মোহনীয় হয়েছে যেন। কামাতুক দৃষ্টি নিয়ে সে জনাব আলীর দিকে এগিয়ে এলো ধীর পায়ে। রিনরিনে গলায় বলল, স্যার, আপনি কেমন আছেন? আপনার বিরহে আমি দেওয়ানা হয়েছি স্যার। কাছে এসে
জনাব আলীর একটা হাত ধরে সে তার নরম বুকে ঠেকালো। স্যার, আপনারে ছাড়া আমার চলবে না স্যার। আপনি আমার লগে চলেন, আপনারে লইয়া সুখে ঘর কর্ম, আপনারে অনেক সুখ দিম। এরপর খল খল করে হেসে উঠল সে। জনাব আলীর মুখ থেকে একটা গড় গড় আওয়াজ বের হয়। তারপর সে লুটিয়ে পড়ে ঘরের মেঝেতে। পরের দিন ভোরে স্কুলের লোকজন জনাব আলীকে বিদায় দিতে এসে দেখে তিনি ঘরের মেঝেতে পড়ে আছেন। সবাই খুব আফসোস করে, আহা, লোকটা খুব ভালো ছিল, কেবল একটা জিনিসই কেউ ভেবে পায় না, ঘরের মাটির মেঝেতে এমন ভেজা দাগ কিসের। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের বেশ পছন্দ হবে। আর যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ইমরান ভাই আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। আর লিসেনারদের কাছে অনুরোধ, আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে আবারও আমি নতুন কোনো ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই সুজন ভাই, কি ঘটনা শোনাইলেন ভাই, বেশ ভালো একটা ঘটনা ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর করে ঘটনাটি লিখে গুছিয়ে আমাদেরকে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সুজন ভাইয়ের এই গোয়েন্দা ভূত ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর সুজন ভাই, আপনারা কিন্তু পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। যদিও এই ঘটনাটা মানে খুব ছোট একটা ঘটনা ছিল, আশা করি এরপর আপনি আরো অনেক লং ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সুজন ভাই। তো বন্ধুগণ, চলুন আমরা এখন সরাসরি চলে যাই আমাদের তৃতীয় তথা শেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি নয়ন হাসান ভাইয়ের সে কে ছিল। আসসালামু আলাইকুম ইমরান খান ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের ভূত আড্ডার একজন নতুন শ্রোতা। আমার নাম নয়ন। আজকে আমি আমার জানা একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে লিখে পাঠানোর চেষ্টা করছি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দাদার মুখে, আর এই ঘটনাটি দাদা শুনেছিল তার এক বন্ধুর কাছে। তো ঘটনাটি আমি আমার মতো করে আপনাদেরকে লিখে পাঠানোর চেষ্টা করছি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। তো আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার নাম দিচ্ছি রহিমার রহস্যময় বিয়ে। ঘটনার সময়কাল 1940। গ্রাম তো দূরের কথা, বিদ্যুতের নাম গন্ধও ছিল না। রহিমা বাস করত কদমতলী গ্রামে। কদমতলী গ্রামের নাম শুনেছেন তো? ওই যে আমাদের পাশের গ্রামের শেষ প্রান্তে বড় যে আম বাগানটা ছিল, তার পশ্চিম পাশের গ্রামটাই কদমতলী গ্রাম। এ কথা বলে মিজান সাহেব একটু থামলেন। মিজান সাহেব আমাদের পাশের বাড়িতে থাকেন। তার বয়স প্রায় 80 ছুঁই ছুঁই। সন্ধ্যার পর আমাদের আড্ডা হয় তার দোতলা বাড়ির ছাদে। মিজান সাহেবের ছাদ আবার একটু অন্ধকার, গাছের আড়ালে থাকার কারণে ল্যাম্পপোস্টের আলোয় পুরোপুরি পৌঁছায় না, একেবারেই ভুতুরে পরিবেশ। আজ হঠাৎ করে আড্ডার মধ্যে ভুতুরে অভিজ্ঞতার বয়ান শুরু হলো। এই বিষয়ে মিজান সাহেবের দেখলাম ব্যাপক আগ্রহ। তার নাকি জীবনে অনেক অদ্ভুতুরে অভিজ্ঞতা আছে, তার একটি আজ আমাদেরকে বলবেন। সবাই আগ্রহ নিয়ে কান খাড়া করে আছি। পরিবেশটাই ভুতুরে গল্প শোনার জন্য মানানসই। মিজান সাহেব আবারও বলতে শুরু করলেন। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন নাফিজ সাহেব, ঘটনাটা আজও একটা রহস্য হয়ে আছে। তো যা বলছিলাম, রহিমার বয়স তখন 14। গ্রামে সে আমাদের প্রতিবেশী ছিল। তখনকার দিনে
এই বয়সের আগেই মেয়েদের বিয়ে হয়ে যেত। রহিমার বিয়ে একটু দেরিতেই হয়েছিল। মা বাবার আদরে ছিল বলে একটু দেরিতেই বিয়ে দিয়েছিল। রহিমার বিয়ে কার সাথে হয়েছিল আমরা পরিষ্কার জানতাম না। রহিমার বাবা ফকির দরবেশ টাইপের মানুষ ছিলেন, খেয়ালি প্রকৃতির। হঠাৎ করে তার এক মুরিদের পাল্লায় পড়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন। বরের সম্পর্কে আগাম কিছুই আমাদের জানা ছিল না। রহিমার বাবাকে ভয় মিশ্রিত ভক্তি শ্রদ্ধা করতাম বলে কিছু জিজ্ঞেসও করা হলো না। ফকির দরবেশ মানুষ, কার ওপর গোসা হয় কে জানে। বিয়ের সময় মাগরিবের পরে ঠিক হয়েছিল। পাত্রপক্ষ মাগরিবের পরে অন্ধকার নামতেই হাজির হলো। বরের সাথে মাত্র 2 জন মানুষ। একজন রহিমার বাবার মুরিদ, সেই মানুষটি যে পাত্রের মামা, আরেকজন পাত্রের বাবা। এত কম বরযাত্রী আসতে আমরা সবাই অবাক হলেও কিন্তু কিছু বললাম না। খেয়ে দিয়ে হুজুর কালেমা পড়ালেন। পাত্রের চেহারাও দেখলাম তখন। চেহারাটা কেন জানি সুবিধার লাগলো না, চোখগুলো ঘোলাটে ঘোলাটে। প্রথম দর্শনেই আমাদের কারো পছন্দ হলো না, কিন্তু কিছুই করার নেই। আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এলাম। পরের দিন ভোরে হইচই শুনে ঘুম ভাঙল। রহিমাদের বাড়িতে প্রচণ্ড গোলমেলের আওয়াজ শুনতে পেলাম। এক দৌড়ে গিয়ে হাজির হলাম আর দেখলাম রহিমা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তার মুখে পানি ছিটা দিচ্ছে। জ্ঞান ফেরার পর সবার কথায় ঘটনা পরিষ্কার হলো আমাদের কাছে। জানলাম বরপক্ষের 2 জন বরকে রেখেই রাতেই চলে যায়। রহিমার বাসর ঘরে যখন বর প্রবেশ করে তখন রাত হয়েছে অনেক। গ্রামের বাড়ি, চারদিকে ততক্ষণে নিশ্চুপ হয়ে গেছে। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হ্যারিকেনের মৃদু আলো জ্বলছে। বরের মুখ একবার মাত্র দেখেছিল রহিমা। ঘোলাটে চোখ দেখেই ভয়ের একটা শিরশিরে অনুভূতি তাকে ঘিরে ধরে। আরো ভালো করে দেখার আগেই বর হ্যারিকেনের আলো এক ঝটকায় নিভিয়ে দিল। তারপর নিঃশব্দে রহিমার পাশে এসে বসল। রহিমার কেন যেন অস্বস্তি লেগে উঠল, তবুও কিছু করার নেই। এই ছেলেই এখন তার সবকিছুর মালিক, সহ্য তো করতেই হবে। কিন্তু ছেলেটি যখন তাকে জড়িয়ে ধরল, হাতগুলো কেমন যেন লোমশ লোমশ লাগছিল। তখন গা শিরশির করে উঠল রহিমার। অস্বস্তিকর অনুভূতি নিয়েই সীমা লঙ্ঘন হলো তার পুরো শরীর কেমন যেন অসাড় হয়ে উঠল। তাণ্ডব শেষে ক্লান্ত রহিমা মরার মতো ঘুমালো। ভোরে যখন ঘুম ভাঙল, পাশ ফিরতেই দেখলো তার বিছানা খালি। বাইরে যখন গন্ডগোলের শব্দ, রহিমার বাবা দরজায় ধাক্কা দিচ্ছেন। দরজা খোলার পরপরই তিনি মেয়েকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলেন। তারপর ঘটনা শুনেই রহিমাও অজ্ঞান। ঘটনা হলো, যার সাথে রহিমার বিয়ে ঠিক করা হয়েছিল তারা নৌকা করে আগের দিন দুপুরে রওনা দিয়েছিল, কিন্তু আসার পথে বিকেলে নৌকাডুবিতে পাত্রসহ তার 2 সহযাত্রী সেখানে মারা যায়। সকালবেলায় তাদের লাশ ভেসে ওঠে নদীতে। গ্রামের মনোমাঝি লাশগুলো পাড়ে নিয়ে আসে। এই হলো ঘটনা। বুঝলেন নাফিস সাহেব, এইটা এখনো এক রহস্য আমার কাছে। পাত্র যদি আগের দিন মারা যায়, তাহলে রহিমার বাসর হলো কার সাথে? আরো অবাক করা ঘটনা হলো, রহিমা পরবর্তীতে কিন্তু গর্ভবতী হয়। একটি সন্তানও হয়, ছেলে সন্তান। চেহারাটা অবিকল বাবার মতোই, চোখগুলো ঘোলাটে। তো ইমরান ভাই, এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ঘটনাটি সিলেক্ট করেন, কবে প্রচার করবেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ এরপরে আমি আবারও আপনাদেরকে ঘটনা লিখে পাঠাবো। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নয়ন হাসান ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটা বেশ ডার্ক একটা ঘটনা ছিল। আসলে ভাবতেই কেমন লাগে যে বিয়ে হলো কারোর সাথে বা তার সাথে বাসর ঘর হলো।
কিন্তু সকালে জানতে পারলো তার হাজব্যান্ড আগের দিনই মারা গেছে। অসাধারণ একটা ঘটনা ছিল ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো ভাই আপনার পরবর্তী ঘটনার কিন্তু অপেক্ষায় রইলাম। এরকম ডার্ক আরো কোনো ঘটনা থাকলে চটজলদি আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। তো বন্ধুগণ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নয়ন ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর অল অপশনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ঘটনার আপডেট আপনার কাছে সবার আগে চলে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আশা করি আজকের আয়োজন আপনাদের বেশ ভালো লেগেছে। তাহলে আমি ইমরান এইচ খান এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।